কার্তিক ব্যানার্জির ছেলে এই খুনটা করেছে। একদম কার্তিক ব্যানার্জির ছেলে এই খুনটা করেছে। সেই জন্য তাকে শুনুন, মমতা ব্যানার্জির কোনো ঠেকা পড়েনি ওই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই কাজটা করবে। মমতা ব্যানার্জির কোনো ঠেকা পড়েনি একে করে। একদম কার্তিক ব্যানার্জির ছেলে খুন করেছে। একমাত্র ওনার নির্দেশ ছাড়া এত বড় বড় সব ঘাপলা হতে পারে না। গ্রিন করিডর পুড়িয়ে দেওয়া, এত কিছু, এত রিপোর্ট চেঞ্জ করা হতে পারে না। আমি আপনাদের চ্যানেলে অন্তত আজ থেকে 1 বছর আগে বলেছি যে সঞ্জয় রায় অ্যাবসলিউটলি নির্দোষ। আমি রিপাবলিক টিভিতে গিয়ে বলেছি সঞ্জয় রায় অ্যাবসলিউটলি নির্দোষ। সঞ্জয় রায় যদি দোষী হতো তাহলে আমি আবার বলছি এত তৎপরতা গভর্নমেন্টের তরফ থেকে থাকতো না। সিবিআই যে তদন্ত করেছে কমপ্লিটলি একটা বোগাস তদন্ত করেছে। সিবিআই এর এই ভদ্রমহিলা যিনি তদন্তটা করেছেন শি ইজ কম্প্রোমাইজড অ্যাবসলিউটলি। তাকেও শাস্তি দেওয়া উচিত। আমি ওহের মা বাবা দুজনকেই, আমি যদি আপনারা শোনেন আমার কথা, আমি বলছি রাজনীতি খুব ভয়ঙ্কর খেলা। রাজনীতি নিজের দলের সঙ্গে বেশি খেলতে হয় অন্য দলের থেকে। 1300 কোটি টাকা লেনদেনের কথা জানা যাচ্ছে সুদীপ্ত দা। কে বড় মাথাটা, কে বা কাউকে আড়াল করার চেষ্টা করছেন দেবরাজ চক্রবর্তী কি? না, মমতা ব্যানার্জি ছাড়া আর কে করবেন এর কাজটা? এটা মমতা ব্যানার্জি ছাড়া আর কি করবেন আপনি আমায় বলুন। এটা ওই দিন যা যা হয়েছে সব মমতা ব্যানার্জির নির্দেশে। ওই যে গ্রিন করিডোর তৈরি হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। ওই যে জায়গাটা ভাঙা হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। নিচে ওই ছেলেগুলোকে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জির প্রত্যেকে যে যে কাজটা করেছে সেদিন সবকটা মমতা ব্যানার্জির নির্দেশে। এবং তার কারণ হলো কার্তিক ব্যানার্জির ছেলে এই খুনটা করেছে। একদম কার্তিক ব্যানার্জির ছেলে এই খুনটা করেছে। সেই জন্য তাকে শুনুন, মমতা ব্যানার্জির কোনো ঠেকা পড়েনি ওই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই কাজটা করবে। মমতা ব্যানার্জির কোনো ঠেকা পড়েনি একে করে। একদম কার্তিক ব্যানার্জির ছেলে খুন করেছে, যেটা নাকি রত্না দেবনাথ বলেছেন। এবং সেই জন্য মমতা ব্যানার্জি, নইলে মমতা ব্যানার্জি কোনো টাকা পড়েনি গ্রিন করিডোর তৈরি করা, ডেড বডি পুড়িয়ে দেওয়া, ভিসা চেঞ্জ করে, যে কটা হয়েছে প্রত্যেকটা মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে। ওই দিন যা যা হয়েছে প্রত্যেকটা মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে। ডেড বডি তাড়াতাড়ি পুড়িয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে, গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। ভিসেরা এই যে আপনার টেস্টটা সেটাও তো শুনলাম ফলস। আপনার ওই কি বলে, ওই মারা যাওয়ার পর যে কাটে, কি বলে ওই টেস্টটাকে, পোস্টমর্টম সেটাও ফলস। ঠিক আছে, তো ফলে এই প্রত্যেকটা হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। এখানে আপনি আর কোনো দ্বিতীয় কোনো কারণ নেই। তার কারণ এই খুনটা করেছে কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, নিজের হাতে খুন করেছে। যে কথা আপনি বলছেন এ তো মানে বিস্ফোরক অভিযোগ করছেন। আমি বলবো যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই বোধহয় ইতিহাসে প্রথম সুদীপ্ত দা, ভারতবর্ষের ইতিহাসে, যে একজন চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার, তার সম্বন্ধে এরকম একজন ফরেন্সিক আধিকারিক রাজ্য ল্যাবে, যেখানে রাজ্য সরকারের যে ল্যাব অতি উন্নত প্রযুক্তির ল্যাব, সেখানে সেটাকে সব সময় অগ্রাধিকার দেওয়া হয় ভরসাযোগ্য হিসেবে সেখানকার সার্টিফিকেটস গুলোর ওপরে, যে তথ্যগুলো কি আসবে তার উপরে মানুষ সব থেকে বেশি ভরসা করে থাকেন। সেইখান থেকে বলা হচ্ছে একটি মেয়ে নির্যাতিতা হলেন, তার নিজেরই কর্মক্ষেত্রে, সেখানে নৃশংসভাবে হত্যা করা হলো তাকে, তারপর তার বডির ভিসা চেঞ্জ করে দেওয়া হলো, তা আবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, একজন মহিলা মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হলে যে কোনো কাজ সম্ভব। মমতা ব্যানার্জি ডেমোক্রেসি মানেন না কমপ্লিটলি। উনি ভাবতেন ওনার জমিদারি। উনি ভাবতেন এই প্রশান্ত কিশোরের মতো একটা টিমকে নামিয়ে দেবো, রিগিং করবো, বুদ্ধকল করবো, লোকের কানে বন্দুক ধরবো, আমি সারা জীবন জিতে বেরিয়ে আসবো। উনি যে কোনোদিন হারতে পারেন এটা ওনার ভাবাচ্ছেও না। এখন আবার নতুন ন্যাকামি শুরু করেছেন, সবাই নাকি বেইমান, উনি খুব ভালো। আরে বেইমান, ওনার থেকে বড় বেইমান কেউ আছে? আজকে এই যে রচনা ব্যানার্জিকে নিয়ে আপনি কথা বলছেন, রচনা ব্যানার্জিকে ওখানে দাঁড় করানোটাই তো বেইমান। আপনি আপনার নিজের কর্মীদের উপর বেইমানি করে আপনি রচনা ব্যানার্জিকে এনে ওখানে দাঁড় করিয়েছেন। পুরো আমি বলছি যত গন্ডগোলের মূলে মমতা ব্যানার্জি। আমি আপনাকে বলছি, এই যে সবাই বলে না মমতা ব্যানার্জি খুব ভালো, বাকিরা খুব খারাপ, খুব ভুল কথা। যত গন্ডগোল তৃণমূল করেছে প্রত্যেকটার মূলে মমতা ব্যানার্জি, নট ইভেন অভিষেক। অভিষেক এম্পাওয়ার্ড হয়েছে মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি প্রত্যেকটা লোককে অন্যায় করতে বলেছে বলে তারা অন্যায় করেছে। পরে মমতা ব্যানার্জি সেগুলো থেকে হাত মুছে নিয়েছেন। একজন মিউনিসিপাল কমিশনারদের বলেছে এটা করুন ওটা করুন, করলে থাকুন, না হলে পার্টি থেকে বেরিয়ে যান। তো রতিন চক্রবর্তী পার্টি থেকে বেরিয়ে গেছে। রতিন চক্রবর্তী যারা বেরোতে পারেনি তাদের অন্যায়গুলো করতে হয়েছে। মমতা ব্যানার্জির নির্দেশে, ওনার অনুপ্রেরণায় যত অন্যায় হয়েছে, আর কিচ্ছু না। সুদীপ্ত দা, একটা বিষয় সামনে এসেছে যে অভয়ার
মৃতদেহ থেকে নেওয়া যে সমস্ত ভিসিরা সংগ্রহ করা হয়েছিল মেডিকেল টেস্টের জন্য, তার নমুনাও রীতিমতো বদলে ফেলা হয়েছে এবং তরুণী চিকিৎসকের শরীরে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা, তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করা হয়েছিল কিনা তা জানতে লিভার, কিডনি এবং পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়। তবে রাজ্য ফরেন্সিক ল্যাবে নাকি সেই নমুনা সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয় বলেই অভিযোগ উঠছে। রাজ্য ফরেন্সিক বিভাগের ৩ আধিকারিক এই নমুনা বদলের কাজ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই কাজ হয়। কি বলবেন? আমি তো বললামই ওনার নির্দেশে হয়েছে, ওই দিন যা যা অন্যায় হয়েছে প্রত্যেকটা ওনার নির্দেশে হয়েছে। আর কারোর নির্দেশে কেউ যদি বলে এই নির্দেশ আমি মানবো না, একমাত্র ওনার নির্দেশ ছাড়া এত বড় বড় সব ঘাপলা হতে পারে না। গ্রিন করিডর পুড়িয়ে দেওয়া, এত কিছু, এত রিপোর্ট চেঞ্জ করা হতে পারে না। প্রত্যেকটা ওনার নির্দেশ হয়েছে। ওই নষ্ট হওয়া নমুনাই নাকি পরে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। শুধু অবহেলাই নয়, বিজেপি সিপিএম কর্মীদের ভিসেরার নমুনা নষ্টের অভিযোগ উঠেছে। এই ফরেন্সিক আধিকারিকদের বিরুদ্ধে এই চিঠি হাতে পাওয়া মাত্রই আঁতকে ওঠেন নির্যাতিতার বাবা। এই চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের কাছে ইতিমধ্যেই জমা দেওয়ার ভাবনায় রয়েছে অভয়ার পরিবার। অবিলম্বে সিবিআই কে এই চিঠির সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হোক বলে আর্জি জানাচ্ছেন তারা বা নির্যাতিতার বাবা। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে রীতিমতো এই যে সিপিএম কর্মী বা বিজেপি কর্মীদেরও নমুনা নষ্টের চেষ্টা হয়েছে, কি বলবেন? না, সেটা তো হয়েছেই। দেখুন, যে কোনো খুন একটা টাইমে, যখন জ্ঞানেশ্বরী আপনার আহ, হত্যাকাণ্ড বা জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন মমতা ব্যানার্জি বলতেন যে ভিসাটা নাকি চেঞ্জ করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি সেই ফর্মুলা গত 13-14 বছর, আপনি গত 13-14 বছর দেখুন, কোনো কেসে কোনো সুরা হয়নি। সেই পার্কস্ট্রিট থেকে শুরু করে কামধনু, কোনো কেসে কোনো সুরা, মধ্যমগ্রাম, গেদে, হ্যাঁ, মধ্যে গেদের কেসে ফাঁসি হয়ে গেল, তারপর সেই কেস কোথায় চলে গেল কেউ জানে না। মধ্যমগ্রামে একটা ঘটনা ঘটেছিল, মধ্যমগ্রামে যে 6 জন খুনি, সেই 6 জন খুনি জামিনে এখনো মধ্যমগ্রামে ঘুরে বেড়াচ্ছে। ভয়ঙ্কর ঘটনা, একটা মেয়েকে পুড়িয়ে মানে যাচ্ছে তাই করা হয়েছিল, মানে এরকম একটা মানে ভয়ঙ্কর ক্রাইম। তারপর তারা এখন জামিনে ঘুরে বেড়াচ্ছে মধ্যমগ্রামের রাস্তায়। মধ্যমগ্রামের লোকেরা তাদের দেখলে ভয় পায়। তো এই সবকিছুই হয়েছে মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি মানে গত 15 বছর পুলিশকে কোনো কাজই করতে দেওয়া হয়নি। মমতা ব্যানার্জির নির্দেশ মানেই পুলিশের কাজ ছিল আর কি। পুলিশ মন্ত্রীও তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তাহলে বলছে। সেই জন্যই আমি বলছি, পুলিশ মন্ত্রী সবচেয়ে খারাপ কোন দুটো ডিপার্টমেন্ট চলেছে, পুলিশ মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী, কারণ এই দুটো মমতা ব্যানার্জি ছিলেন। আইনজীবী জজ জালান, তিনি জজ জালান বিভিন্ন সংবাদ মাধ্যমে এর আগেও সাক্ষাৎকার দিয়েছেন এবং আমাদের চ্যানেলে তো বহুবার তিনি এক্সক্লুসিভ বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। জজ জালান মূলত প্রো বোনো হিসেবে একদম ফ্রি অফ কস্ট আরজি করের মামলায় এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের হয়ে এই মামলা লড়তে চেয়েছিলেন তিনি। তার কথা অনুযায়ী তিনি যখন ওকালতনামা নিয়ে প্রেসিডেন্সি জেলে বারংবার উপস্থিত হন, সঞ্জয় রায় রাজি থাকলেও বারংবার বাধা সৃষ্টি করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এবার তিনি একদম ভিডিও দিয়ে প্রমাণ করে দিলেন। একদম ভিডিওতে দেখা যাচ্ছে সরাসরি রেপ অ্যান্ড মার্ডারের সাথে মানে যে সঞ্জয় রায়ের যে সম্পৃক্ততা বা ইনভলভমেন্ট নিয়ে এই কথা বলেছিলেন জজ জালান বহুবার। যদিও তার অন্য কোনো বিষয়ে সম্পৃক্ততা থেকে থাকে, মানে অন্য কোনো বিষয়ে যদি ইনভলভমেন্ট থেকে থাকে তবে সেটা আলাদা বিষয়, কিন্তু বারংবার যশবাবুও বলেছেন এবং তিনি বলেছেন মূলত তিনি সঞ্জয় রায়ের কথাটাই কনভে করছেন আমাদের কাছে। তিনি বলছেন যে সঞ্জয় রায় নাকি এই ক্রাইমের সঙ্গে কোনো ইনভলভডই নয়। তাহলে কি বলবো? আমি আপনাদের চ্যানেলে অন্তত আজ থেকে 1 বছর আগে বলেছি, 1 বছর আগে বলেছি যে সঞ্জয় রায় অ্যাবসলিউটলি নির্দোষ। আমি রিপাবলিক টিভিতে গিয়ে বলেছি সঞ্জয় রায় অ্যাবসলিউটলি নির্দোষ। সঞ্জয় রায় যদি দোষী হতো, তাহলে আমি আবার বলছি এত তৎপরতা গভর্নমেন্টের তরফ থেকে থাকতো না। এই সঞ্জয় রায়কে, এবং যাতে সঞ্জয় রায় কোনো রকম মানে আইনি সহায়তা না পায়, সেই জন্য তার যে লয়ার আছে সেই লয়ারদের সরিয়ে এমন লয়ারদের দেওয়া হয়েছে যাতে নাকি সঞ্জয় রায়কে খুব সহজেই, মানে কতটা ভাবুন, মানে একটা খুন তো করেছে, একটা খুন করেছে, সেটা হলো আপনার এই খুনটা, এই আপনার অভয়াকে। তারপর আবার তারা চলে গেল এখানে, ভাবতে পারেন, তারপর চলে গেল আরেকটা লোককে ফাঁসিয়ে, সেই লোকটাকেও ফাঁসি দিয়ে খুন করাবে। মানে জাস্ট ভেবে দেখুন যে এটা কত বড় ক্রিমিনাল এটা। এবং আমি বলছি এর পিছনে একটাই লোক, সে হলো মমতা ব্যানার্জি, আর কেউ না। শুধু সঞ্জয় রায়কে রীতিমতো থানা থেকে গ্রেফতার করার পর জোরপূর্বক তার মাথার চুল টেনে ডিএনএ স্যাম্পল করা হয় যাতে ক্রাইম সিনে তার উপস্থিতি দেখানো যায়। এছাড়াও তার গলা থেকে রুদ্রাক্ষের মালা সিজ করে সেটি ক্রাইম সিনে উপস্থিত করা হয়েছিল, সাজিয়ে উপস্থিত করা হয়েছিল বলে তিনি বলছেন। মানে সঞ্জয় রায়কে রীতিমতো থানা থেকে গ্রেফতার করার পরে জোরপূর্বক তার মাথার চুল টেনে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। এ তো গুরুতর অভিযোগ করছেন সঞ্জয় রায় রীতিমতো। মানে পুরো তদন্ত প্রক্রিয়া তো তাহলে ব্যাহত সম্পূর্ণ এখনো পর্যন্ত। তদন্ত হয়নি এখনো, তদন্ত হয়নি, এবং সিবিআই যে তদন্ত করেছে কমপ্লিটলি একটা
বোগাস তদন্ত করেছে। সিবিআই এর এই ভদ্রমহিলা যিনি তদন্তটা করেছেন, শি ইজ কম্প্রোমাইজড অ্যাবসলিউটলি। তাকেও শাস্তি দেওয়া উচিত, তাকেও শাস্তি দেওয়া উচিত। আপনি সীমা পাহুজার কথা বলছেন? একদম, একদম সীমা পাহুজার কথা বলছি। কি বলছেন নাকি? সীমা পাহুজাকে শাস্তি দেওয়া উচিত, কঠোর শাস্তি দেওয়া উচিত এইরকম একটা কেসে, এইরকম ভাবে মানে ভুল তদন্ত করার জন্য। এবং আজকের দিনে সবাই দেখুন, আজকে সবাই বেরিয়ে আসছে, সবাই সাক্ষী দিচ্ছে, সবাই বুঝতে পারছে। এটা কমন সেন্স। আপনি বলুন না, মমতা ব্যানার্জি কখনো সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য বলবে যে ডেড বডি পুড়িয়ে ফেলো? হতেই পারে না। না, আমি বলবো যে যে কি এভিডেন্স যেগুলোকে ডিএনএ টেস্টের জন্য লাগে, যেখানে রেপের মতো একটা চার্জেস ছিল সুদীপ্ত দাস, সেখানে সঞ্জয় রায় খোদ বলছেন যে তার পুলিশ তার চুল টেনে আবার রীতিমতো ছিঁড়ে নিচ্ছে, তার গলার রুদ্রাক্ষর মালা ছিঁড়ে অকুস্থলে রেখে আসা হচ্ছে। এই অভিযোগ একজন একজন আসামি করছেন। এবার কি সঠিক সময় এসেছে সঞ্জয় রায়ের সমস্ত কথাবার্তা শোনার মতো? যেই পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমারের মতো একটা ক্রিমিনাল, রাজীব কুমারের মতো ধান্দাবাজ, রাজীব কুমারের মতো একটা অসৎ অফিসার, সেই পুলিশ যে কোনো অন্যায় করতে পারে। আমি একেবারে মানে এই ব্যাপারে মানে কোনো রকম আমার কোনো আশ্চর্য আমি হই না। যে কোনো অন্যায় পুলিশ করতে পারে, যেখানে রাজীব কুমার সেই পুলিশের ডিজি, এবং অন্যায়ভাবে ওকে ডিজি করে রাখা হয়েছিল। আবার অ্যাট দি সেম টাইম তাকে একটা আইএএস এর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দিয়ে রাখা হয়েছিল। এটা ঘোরতর অন্যায়। এবং এই লোকটা প্রচন্ড সুবিধা ভোগ করেছে, এই করেছে। এই লোকটাকেও এই তদন্তের ইয়েতে আনা উচিত, একে জেরা করা উচিত যে কিসের স্বার্থে এই লোকটা গন্ডগোল করেছিল। সীমা পাহুজার সঙ্গে রাজীব রাজীব কুমারকেও মানে গ্রিল করা উচিত, তাকেও শাস্তি দেওয়া উচিত। আইনজীবী জজ জালান তিনি যে মানে ক্রাইম সিনের যে বাথরুম ছিল, সেই বাথরুমের টাইলস ভাঙা ছিল এবং সেখানে রক্তের ফোঁটা ছিল। যদি সঞ্জয় রায় সেখানে উপস্থিত থাকতেন তবে টাইলসের ভাঙা অংশে তো তার শরীরের কাটার দাগ বা ক্ষত চিহ্ন এই সবগুলো থাকতো, যা আদতে ছিল না। এমনটাই বলছেন জজ জালান যে টাইলস গুলো ভাঙা হলো রীতিমতো, সেখানেও তো সঞ্জয় রায়ের কোন রকম কোনো নমুনা পাওয়া যায়নি বলেই তিনি জানাচ্ছেন। কি বলবেন? সঞ্জয় রায় যেখানে নির্দোষ, সেখানে সঞ্জয় রায়ের এইসব জিনিস প্রমাণ পাওয়া যাবে কি? আজকে যদি মমতা ব্যানার্জি দ্বিতীয়বার পাওয়ারে চলে আসতো, একদিন সঞ্জয় রায়ের ফাঁসির ব্যবস্থা করতো। সঞ্জয় রায় যাতে উপরে যাতে ইয়ে না করতে পারে, আপিল না করতে পারে, ওকে ধরে রোজ পেটাতো, পিটিও এতদিনের ফাঁসি দিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দিত। সঞ্জয় রায় দোষী না, সেখানে আপনি তার রক্ত পাবেন বা কি কি পাবেন, কি কিছু পাবেন না আপনি, খুব জানা কথা। পুরো রিপোর্ট, সবকটা রিপোর্ট এখানে ফেক, যা যা দেওয়া হয়েছে। প্রত্যেককে, এই ডাক্তার টাক্তার সবাইকে গ্রিল করা উচিত, সবাইকে শাস্তি দেওয়া উচিত। তবে সবার আগে মমতা ব্যানার্জিকে শাস্তি দেওয়া উচিত। আমি বলবো যে জজ জালান তিনি বলছেন যে 18ই মে 2026 তারিখে প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের সাথে তার দেখা করার একটি ভিডিও তার কাছে রয়েছে, যেটা তিনি প্রকাশ্যে আমাদের ভিডিওর প্রতিবেদনেও দেখিয়েছেন। যেখানে সঞ্জয় রায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করতে চান বা গ্রহণ করতে চান। সঞ্জয় রায় তাকে ওকালতনামা সই করে দিতে চাইলেও প্রতিবারই জেল কর্তৃপক্ষ বা অন্য কোনো চাপ থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং সই করতে দেওয়া হচ্ছে না। এমনকি সঞ্জয় রায়ের বর্তমান আইনজীবীরা তাকে মামলার চার্জশিটের কপি পর্যন্ত দেখতে দেননি বলে সঞ্জয় রায় নিজে আইনজীবীর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। সুদীপ্ত দা, প্রশ্ন উঠছে অ্যাডমিনিস্ট্রেশন তো বদলে গেল, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এখন নতুন গভর্নমেন্টকে দেখতে হবে এই ব্যাপারে। নতুন গভর্নমেন্ট, এবং দেখবেন নতুন, আপনি তো দেখছেন গত 50 দিনে প্রায় 250 লোককে অ্যারেস্ট করা হয়েছে, এবং এই কেসটা তো সলভ হবে। খুব শিগগিরই এই পুলিশের দেখবেন আপনি অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, এবং যেসব পুলিশ এগুলো করেছে তাদের শাস্তি দেওয়া উচিত, প্রত্যেক সেই সব পুলিশকে। ভিডিও এভিডেন্স রয়েছে তো, পুলিশ রীতিমতো জজ জালান যিনি সঞ্জয় রায়ের হয়ে অ্যাপিয়ার করতে যান, তিনি বলছেন যদি সঞ্জয় রায় জাস্টিস পায়, একই সাথে জাস্টিস পাবে অভয়া এই মামলায়, কারণ সঞ্জয় রায়কে শুরুপে তাস করা হচ্ছে। তিনি বলছেন তিনি যতবার একটা কনস্ট্রাকটিভ কনভারসেশন করতে গিয়েছেন সঞ্জয় রায়ের সঙ্গে প্রেসিডেন্সি জেলে, সেখানে সব সময় পুলিশের আধিকারিকরা তাকে বাধা দিচ্ছে এবং সঞ্জয় রায়কে রীতিমতো এই কথা বলা হচ্ছে, কতদূর বলছিস, কতদূর বলতে হবে, তুই জানিস তো তোর সীমারেখা কতদূর পর্যন্ত। এগুলো কি চলছে সুদীপ্ত দা এখনো? এখনো পর্যন্ত যদি চলে তাহলে এটা অন্যায়। তাহলে এর জন্য আজকের যে এই স্বরাষ্ট্র সচিব আছে, তাকে জিজ্ঞেস করতে হবে যে কি হলো ব্যাপারটা। যে ডিজি আছে তাকে জিজ্ঞেস করতে হবে যেটা কি হলো ব্যাপারটা, কেন পুলিশ এখনো এইভাবে বিহেভ করছে। হওয়া উচিত না, হওয়া তো উচিত না এটা। আইনজীবী জজ জালান বলছেন যে অপরাধের রাতে একটা কথা আমরা খুব শুনেছি, সেদিনকে নাকি তিনি ডিনার করছিলেন। রত্নাদেবীও বারংবার যে কথা বলছেন যে মেয়ের সঙ্গে যখন লাস্ট কথা হচ্ছে সে বলছিল সে ডিনার করছে কোনো একটা হোম ডেলিভারি অ্যাপ থেকে। তো প্রশ্ন উঠছে সেখানে ডিনার করেছিলেন যে 4জন ব্যক্তি, তাদের কল রেকর্ড খতিয়ে দেখা উচিত ছিল, তাদের সঠিকভাবে তদন্তই করা হয়নি, তদন্তের আওতায় আনা হয়নি, এবং তিনি ঘটনার সাথে বেশ কিছু প্রভাবশালী হেভিওয়েট ব্যক্তিত্বের নাম জড়িয়ে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন। না ওই আমি বলছি প্রত্যেকটা জিনিস হয়নি, তার কারণ মমতা ব্যানার্জির বাড়ির একটি ছেলে এই খুনটি করেছে।
এবং সে হলো কার্তিক ব্যানার্জির ছেলে। দ্যাটস ওয়াই এটা হয়নি। আপনার নামে যদি মানহানির মামলা করা হয় তখন কি করবেন যে এরকম বলছে? করুক না মানহানি মামলা, যার মান আছে তার মান। কালীঘাটে ব্যানার্জি বাড়ি, তার আবার মান। করুক না মানহানি মামলা, দেখি মানহানি মামলা করুক না। তাহলে তো দেবনাথের বিরুদ্ধে করতে হয়, বহু লোক বলেছে একই কথা। করুক না মানহানি। আমি আবার বলছি তো, আমরা সবাই জানতাম কে খুন করেছে। আমি এর আগেও আপনাকে বলেছি, আমরা সবাই জানি কে খুন করেছে, কারা খুন করেছে। আমরা কেন বলতে পারতাম না? কারণ চৌঠা চৌঠা মেয়ের আগে এটা বললে খুন করে দেওয়া হতো। আজকে মানুষ বলার সুযোগ পাচ্ছে, তাই মানুষ বলছে এই কথা। বহু লোক বলছে তো, রাস্তাঘাটে সবাই বলছে আবেশ ব্যানার্জি খুন করেছে। অভয়ার মা বলেছে যে আবেশ ব্যানার্জি খুন করেছে। আমরা সবাই জানি। আর একটা কথা বলুন না, আবেশ ব্যানার্জি যদি না খুন করতো, এটা যদি সঞ্জয় রায় খুন করতো, তাহলে রাস্তায় না সিবিএম নামতো না বিজেপি নামতো। আর পরের দিন সঞ্জয় রায় এমনি অ্যারেস্ট হয়ে যেত, কেউ এটা নিয়ে মাথা কামাতো না। সঞ্জয় রায় অ্যারেস্ট হওয়ায় এবং সঞ্জয় রায় ফাঁসির হুকুম হওয়ার পরেও মানুষ কেন অভয়ের জাস্টিস চাইছে? কেন 8 কোটি বাঙালি চাইছে যে অভয়ের জাস্টিস হোক? কেন 140 কোটি দেশের মানুষ চাইছে অভয়ের জাস্টিস হোক? তার মানে প্রত্যেকটা মানুষ জানে যে সঞ্জয় রায় এখানে খুনি নয়, খুনি সামওয়ান এলস। প্রত্যেকে জানে কে খুনি। করুন 140 কোটি দেশের লোকের সামনে মানহানি মামলা করুন। আমি আবার বলছি, এই খুন করেছে কার্তিক ব্যানার্জি ছেলে আবেশ ব্যানার্জি, নো ওয়ান এলস। নইলে আমি বলছি মমতা ব্যানার্জি কোন রকমে ওই গ্রিন করিডোর তৈরি করতো, তদন্ত হোক না কে গ্রিন করিডোর তৈরি করতে বলেছে, কে ওই ডেড বডি পুড়িয়ে দিতে বলেছে, ভিসাটা কে চেঞ্জ করতে বলেছে। মুখ্যমন্ত্রীর নাম তো উঠে আসছে, ফরেন্সিক ল্যাব থেকে একজন আধিকারিক বলছেন। মুখ্যমন্ত্রী ছাড়া আর কে করবে? আর কারো ঠেকা পড়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই কাজ করবে? এই পুরো জিনিসটা হয়েছে তার কারণ মুখ্যমন্ত্রী বাড়ির ওই ছেলেটিকে বাঁচানোর একমাত্র উদ্দেশ্য। আইনজীবী জজ জালান বলছেন তিনি রীতিমতো শিয়ালদা কোর্টে যখন অন্য মামলার প্র্যাকটিসও করতে যাচ্ছেন, কুণাল ঘোষের লোকেরা একদম খুবই স্পেসিফিক নাম বলে দিয়েছেন তাকে, কুণাল ঘোষের লোকেরা রীতিমতো তাকে থ্রেট করছেন যে অভয়ের কেসে নাম জড়াচ্ছিস, তোকে আমরা দেখে নেব। এইভাবে যে থ্রেট কালচারটা চলছে এখনো পশ্চিমবাংলায়, কি বলবেন? আর রীতিমতো বলছেন ক্ষমতা থেকে চলে গেছি তাতে কি হয়েছে, আমাদের এখনো ক্ষমতা আছে কিছু। কি বলবেন, থ্রেট কালচারটা কি এখনো বহমান পশ্চিমবঙ্গে? না, কুণাল ঘোষের লোক মানে তো ওই রাজাবাজারের লোক। এবার তারা তো, তাদের তো ক্ষমতা আছেই। তারা যে কোনো সময় যে কোনো লোককে খুন করে দিতে পারে। তারা যে কোনো সময় যে কোনো লোককে খুন করে। দেখুন, যারা খুনি তারা তো প্রফেশন ছাড়েনি। যারা খুনি তারা তো রাতারাতি ডাক্তার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবে না, বা একজন জার্নালিস্ট হয়ে যাবে না, তাকে তো খুনি করতে হবে। তো খুনিরা বলছে যে আমরা খুন করে দেবো, এতে অসুবিধা কি আছে? মন্দিরের সব প্রণামী বাক্সের টাকা গুনতে হবে বিধায়কের বাড়িতে, সেবায়েতকে এই বিষয়ে চাপ দেওয়ার অভিযোগ উঠল খোদ অভয়ার বাবার বিরুদ্ধে, শেখর রঞ্জন দেবনাথ তার বিরুদ্ধে। এখানে বেশ কিছু প্রশ্ন উঠছে যে যদি তিনি সত্যি বলে থাকেন তাহলে ফোনে কেন বললেন, কে এবং কেন তার অডিও ভাইরাল করলো, এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে বলে কি আপনি মনে করছেন? তার অডিও তো ভাইরাল হয়নি। ভাইরাল হয়েছে সন্ময় ব্যানার্জির সঙ্গে ওই সেবাইতের কথায়, তাই তো? ওই সেবাইত যে সত্যি কথা বলেছে সেটা সন্ময় ব্যানার্জি কি করে বুঝলেন? সন্ময় ব্যানার্জি কি করে বুঝলেন যে সেবাইত সত্যি কথা বলেছে? উনি যখন একটা সংবাদ প্রকাশ করছেন, যখন একজনের নামে অ্যাকিউজ করছেন, তখন তো এই এদের এদের তরফের কথা জানতে হবে। ওর বাবা কি বলেছে যে আমি বলেছিলাম, যেটুকু আমি শুনেছি, ওর বাবা বোধহয় বেরিয়ে এসে বলেছে যে একটা ট্রাস্টি তৈরি করা হোক। কিন্তু ওর বাবা তো বলেনি আমার বাড়িতে এসে এটা কোটো ভাঙা হোক, কোনোদিন বলেনি। হ্যাঁ, ট্রাস্টি তৈরি করা এই দাবিও করা উচিত না, এটা আমি মানি। কিন্তু আমার বাড়িতে এসে এটা খুলে দেখা হোক, এটা তো ওর বাবা বলেনি। আমি ওহের মা বাবা দুজনকেই, আমি যদি আপনারা শোনেন আমার কথা, আমি বলছি রাজনীতি খুব ভয়ঙ্কর খেলা। রাজনীতি নিজের দলের সঙ্গে বেশি খেলতে হয় অন্য দলের থেকে। একটু সাবধান থাকবেন। বিশেষ করে আপনাদের চারিপাশে যারা ঘোরাঘুরি করছে তাদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। সুদীপ্তদা, দেবরাজ চক্রবর্তী, একদম দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের তদন্তে একটি সিট গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সিটের নেতৃত্বে রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার। তদন্ত নেমে সিটের তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য। সূত্রের খবর, দেবরাজের বাড়ি থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে, কিন্তু মোবাইলের চ্যাট আগেই ডিলিট করা হয়ে গিয়েছে বলে খবর। কাউকে আড়াল করার চেষ্টা করেছেন কি দেবরাজ চক্রবর্তী? কারণ প্রায় 1300 কোটি টাকার একটা সাইফনিং এর ব্যাপার আসছে, কি বলবেন, এটা কোথায় বাস করছে? দেখুন, দেবরাজ এবং অদিতি ওখানে একটা ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর তোলা, মানে আহ, অভিষেক ব্যানার্জির আন্ডারে যারা যারা তোলা তুলতো, বা মমতা ব্যানার্জির আন্ডারে যারা যারা তোলা তুলতো, তাদের মধ্যে ওয়ান অফ দি মোস্ট, মানে নটোরিয়াস হলো এই দেবরাজ চক্রবর্তী। মানে দেবরাজ চক্রবর্তী খুন করেছে, দেবরাজ চক্রবর্তী লোকের বাড়িতে আগুন দিয়েছে,
দেবরাজ চক্রবর্তী লুট করেছে, এক্সটর্শন করেছে, যত রকম খারাপ কাজ করা দরকার সব করেছে। তারপরও ওরা ভেবেছিলেন যে এইবার বোধহয় ও যে সেই কুঞ্জ সাজাইও গান করেছেন ওই ধরে এবারও জিতে যাবেন। সেটা আবার জিততে পারেননি। এবার একটা রিগিং বুথ দখল করতে দেওয়া হয়নি, যার ফলে জিততে পারেনি। দেবরাজ চক্রবর্তী কাকে আড়াল করার চেষ্টা করছেন? এই যে তিনি মোবাইল ফোন থেকে সমস্ত ডেটা ডিলিট করে দিলেন, 1300 কোটি টাকা লেনদেনের কথা জানা যাচ্ছে সুদীপ্ত দা। কে বড় মাথাটা, কে বা কাউকে আড়াল করার চেষ্টা করছেন দেবরাজ চক্রবর্তী কি? দুজনকে আলাদা করতে পারেন, এক অদিতি মুন্সি আর 2 নম্বর অভিষেক ব্যানার্জি। এদের দুজনের কাউকে করতে পারেন, কারণ উনি তো সব টাকা পয়সা অভিষেক কি পাঠাতেন। কারণ উনি যাদের থেকে তোলা তুলতেন তাদের সবাইকে উনি বলতেন যে বাবু, অর্থাৎ কিনা অভিষেক ব্যানার্জি বলেই উনি ওই তোলাটা তুলতে এসেছেন। আমি আবার স্পেসিফিক্যালি বলছি, কাইন্ডলি নোট, যেখানে যেখানে ও এক্সটর্শন করতো সেখানেও বলতো যে আমার বাবু অর্থাৎ অভিষেক ব্যানার্জি টাকাটা চেয়েছি বলে আমি এই আপনাদের থেকে এক্সটর্শন করছি। ছোটখাটো বাড়ির পিছনে 40 লাখ, 50 লাখ, 1 কোটি, রাস্তায় ছোট দোকান, অটোওয়ালা সবার থেকে টাকা তুলতেন এবং টাকা তুলে উনি অভিষেক ব্যানার্জিকে পাঠাতেন। তো আইদার উনি অভিষেককে বাঁচানোর চেষ্টা করছেন, নইলে ওনার ওই কীর্তনিয়া বউ আছেন ম্যাডাম, তাকে হয়তো বাঁচানোর চেষ্টা করতেন। দুটোর যে কোনো একটা হবে। তদন্ত কি একদম শিখর অব্দি পৌঁছতে পারবে? এক্ষেত্রে এটাও তো একটা বড় তদন্ত, নাকি এই তদন্তও থমকে যাবে? একাধিক তদন্তের যে গতি প্রকৃতি পশ্চিমবাংলায়, সেই তদন্তের জায়গা থেকে বলছি সুদীপ্ত দা, কি ফিল করছেন যে দেবরাজ চক্রবর্তীর এই যে মোবাইল ফোন ডিলিট করে দেওয়া বা সমস্ত কিছু, কলকাতা পুলিশকে তো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়, পৌঁছতে পারবে পুলিশ একদম শেষ পর্যন্ত? সরকার তো সবে 1.5 মাস কাটালো। সরকার মোটামুটি আপনার 250-র উপর লোককে অ্যারেস্ট করেছে। আপনারা কি করে বলছেন যে স্পিড কম? স্পিড এতদিন কম ছিল, এবার কম থাকবে না, এবার স্পিড বাড়বে। আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকটা প্রত্যেকটা যত আপনার আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিচার হবে। এ নিয়ে আপনাদের কোনো সন্দেহই থাকা উচিত না। প্রত্যেকটা কেসের বিচার হবে এবং এরা জেল থেকে কেউ বেরোতে পারবে না। আর শেষ প্রশ্ন আপনার কাছে একটা, বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তার অফিসের সঙ্গে যুক্ত এবং তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজনকে তুলে নিয়েছে পুলিশ। দেবরাজ বা অন্য কারো নাম উল্লেখ করেননি তিনি। এসটিএফ বা সিআইডির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে গত 2 সপ্তাহে সিআইডি এবং এসটিএফ কোনো নোটিশ না দিয়ে, কোনো আইন না মেনে 25 জন এমন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে বা তুলে নিয়ে গিয়েছে যারা তার ঘনিষ্ঠ বা তার অফিসের সঙ্গে যুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো দাবি যে ধৃত ওই ব্যক্তিদের ভয় দেখিয়ে চাপ দিয়ে মিথ্যা বয়ান দিতে বলা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ফোন ট্যাপ করা হচ্ছে, পরিবারের মহিলা সদস্যদেরও হেনস্থা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কি বলবেন? আদালতে যান, আদালতে যান। এই প্রত্যেকটা কাজ উনি বাকিদের উপর করতে নেয় ওদিন। অভিষেক ব্যানার্জির অফিস থেকে ঠিক করা হতো কবে কাকে খুন করা হবে, কবে কাকে জেলে পুরতে হবে, কবে কার নামে ফলস কেস দিতে হবে, কাকে গাজার কেস দিতে হবে। এখন আপনি ভয় পাচ্ছেন? আসলে অভিষেক যাদের থ্রু তোলা তুলতো, যাদের ভয়া তোলা তুলতো, তাদের সব অ্যারেস্ট হয়ে গেছে ও অ্যান্টিসিপেট করে। আপনি একটা কথা বলুন তো, এরা তো কেউ জেল থেকে জামিন পায়নি। অভিষেক জানলেই করে যে এদের উপর হয়েছে, যে জামিন হলে তবে তো। 1 নম্বর, তাদের হাতে কোনো মোবাইল নেই, জামিন পায়নি, তাহলে অভিষেক জানলেই করে। অভিষেক অ্যান্টিসিপেট করছে যে এই লোকগুলোকে হয়তো চাপ দেওয়া হচ্ছে। চাপ দেওয়ার কোনো দরকার নেই, বিনা চাপেই এদের দেখুন, মানে প্রত্যেকটা রোড কিন্তু রোমে গিয়ে শেষ হচ্ছে। সেরকম এখানে যত রোড আছে দুর্নীতির, সব গিয়ে কেমিস্ট্রি গিয়ে শেষ হচ্ছে। ফলে এখানে চাপ দেওয়ার কোনো দরকার নেই। আপনি যাকে যাকে মানে আর যাকে দিয়ে চুরি করাতেন, যাকে দিয়ে ডাকাতি করাতেন, 25-75 করে 75 নিয়ে আতেন, 25 তাদের কাছে রেখে দিতেন, তারা সবাই সত্যি কথা বললে মোটামুটি আপনার খেলা শেষ। রাজনীতির খেলা তো শেষই। এমনকি এই রাস্তাঘাটে বেরিয়ে এই রাজার অভিনয় করা, নকল রাজার ড্রেস পরে, সেটা মোটামুটি আপনার বন্ধ হয়ে যাবে। একটাই প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা, হুঙ্কার মহুয়া মৈত্র, কি বলবেন? আমি কিছুই বুঝলাম না, মানে কেন বাঘের বাচ্চা, বেগুনের বাচ্চা মানেই বা কি গালাগালি? আমি আমি জানি না এইসব গালাগালি উনি কোথা থেকে শিখেছেন। তো একটা কথা বলি যে মানে আমাদের সময় যারা নাকি একদম পড়াশোনায় খারাপ ছিল, কিন্তু ধরুন আইসিএসসি সিবিএসসি বোর্ডে নাম্বার মানে পড়াশোনা করার জন্য ভালো নাম্বার টাম্বার পেয়েছে, তারা কেউ যেত ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়তে, যাদের বাবার পয়সা বেশি, জানতো যে ইঞ্জিনিয়ারিংও পাস করতে পারবো না, তারা আমেরিকায় যেত এই লিবারেল আর্টস পড়তে। সেরকম একটা প্রোডাক্ট হলো এই মহুয়া মৈত্র। স্পোকেন ইংলিশটা খুব ভালো জানেন, কিন্তু যত ক্রাইসিসের মধ্যে পড়ছেন, এই দেখছেন লাস্ট কয়েকদিনে ব খ চ কি বেরোয়নি,
মুখ থেকে সব বেরিয়ে গেছে, ঠিক আছে। এবং একটা লোক যে ভদ্রলোক না, তার যে পেডিগ্রি নেই, সে থার্ড ডিভিশন, তার এই কথাগুলো থেকে বোঝা যায়। আমাদের সময় যারা ফার্স্ট ডিভিশনে পেতো তারা তো মোটামুটি ভদ্রলোক ছিল, এখন তো সবাই 90%, 95% পায়। তো এরাও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, পড়ে ওখান থেকে নাম্বার টাম্বার পেয়েছে। তারপর স্যাট তো আপনি জানেনই, স্যাট কোনো এক্সামই না। এই যে লোকে বলে না স্যাট আমেরিকায় যাওয়ার যে পরীক্ষা, স্যাট স্যাট কোনো এক্সামই না। স্যাট তো মানে যে কেউ বসলে, স্যাট জিআরই এগুলো মানে বসলেই মানে 1600 ঠিক আছে। তো এইসব করে টোরে বাবার পয়সায় চলে গেছে। তো কিন্তু আসল স্বরূপটা এখন বেরিয়ে পড়ছে, নইলে কি এই ভাষায় কথা বলে? বেগুনের বাচ্চা বলে আপনাদেরকে অভিহিত করছেন মহুয়া মৈত্র, এবং এখনো বলছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা। গালাগালির ব্যাপারে আমার কোনো স্টক নেই। বেগুনের বাচ্চাটা কি গালাগালি আমি জানি না। আর বাঘের বাচ্চা যদি আপনি বলেন, তাহলে সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই কমিকটা আছে, টিনের বাক্সে 12 টাকা, ওখানে ভানু বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিয়েছিলেন সেটা জেনে নেবেন। আমার পক্ষে এটা এখানে বলা সম্ভব না, কারণ এবার আমি সত্যি আমাকে মানহানি মামলা দেবে এটা বললে। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই ভানুশ্বরানন্দ বলে একটি কমিক আছে, আপনারা দেখবেন ইউটিউবে। সেখানে একটি বাচ্চা এসে এরকম, তার ভাগ্নে এসে বলেছিল যে আমার ভাগ্নে বাঘের বাচ্চা। তার উত্তর ভানু বন্দ্যোপাধ্যায় কি দিয়েছিলেন আপনারা জেনে নেবেন, এবং আপনারা বাঘের বাচ্চার ব্যাপারটা কি সেটা বুঝে যাবেন আপনারা তাহলে।